টাকা নাই, আমি তো খাইতে পারতেছি না। আপনার বাস্তবতাটা দুই রকম। ফ্যামিলি থেকে ফোন আসে যে বাবা খাওয়ার টাকা নেই, বাবা মেডিসিনের টাকা নেই, আমি দেশের জন্য করবো কখন? প্রতি বছর যে 10 লাখ লোক যাচ্ছে, কারণ কি? আপনার মতো যারা আছে তাদের দুইটা সমস্যা, না থাকতে পারছেন, না যাইতে পারছেন। ভাই, আই নিড এ বেটার লাইফ। চিন্তার কোনো কারণ নাই, আপনি চাইলে এখনো পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা দেশ নিয়ে কথা বলবো যে দেশটাতে আমরা সবাই যেতে চাইলেও কিছু সমস্যার কারণে যেতে পারি না, বা আমরা অনেক সময় চিন্তা করি যে না, ওই দেশটা যাবো না, আমরা ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে যাব, মানে পশ্চিমা বিশ্বের কোনো একটা ভালো কোনো কান্ট্রিতে যাব। কিন্তু এইটা ভাবতে গিয়ে আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি মিস করে যাই। সেই দেশটার নাম হচ্ছে রাশিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি কীভাবে যাবেন এবং সেখানে যাওয়ার পর কীভাবে জব করে সার্ভাইভ করবেন এবং আপনার একটা বেটার ফিউচার গড়ে তুলবেন। তো আমাদের সাথে আজকে আছেন সবসময়ের মতো সোহাগ ভাই। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ, ভালো আছি, ভালো চলছে সব কিছু। ভাইয়া, আজকে আমি তো আপনার সাথে বেশ কিছু সময় ধরে অনেকগুলো দেশ নিয়ে কথা বলছিলাম। তো ওই যে যখন একই কথা সবসময়ের মতো আমারও ইচ্ছা ছিল, তখন সব ঘাটাঘাটি করছিলাম, তখন রাশিয়া সম্পর্কেও আমি একটু নাড়াচাড়া করি আর কি, যে কী অবস্থা, কীভাবে যাওয়া যাবে। কারণ আমি শুনছি রাশিয়াতে খুব কম খরচ দরকার পড়ে আর কি। আমি যখন দেখছি তখন 2-3 লাখ টাকার মতো এরকম লাগে, এখনও ওরকম আছে কিনা আমি জানি না। তো যেটা দেখলাম, কেন আমি রাশিয়াটা চিন্তা করছিলাম, কারণ দেখেন, আমেরিকার সাথে ইউএসের সাথে যদি কেউ টেক্কা দিতে পারে, দ্যাট ইজ রাশিয়া। এখন আসতেছে চায়না যদিও ইকোনমিক্যালি, কিন্তু রাশিয়া আপনার সেই মহাকাশ অভিযান বলেন, তারপর আদার্স ওয়ার বলেন, সোভিয়েত ইউনিয়নের সাথে, তার মানে ইউএসের সাথে একটা মাত্র কান্ট্রি আছে পুরো বিশ্বে যে টাকা দিতে পারে, দ্যাট ইজ রাশিয়া। তো তার মানে দে গট সামথিং, রাইট? তো তার মানে আমি ওখানে গিয়ে আমি কিছু শিখতে পারবো, বা ইন্টারন্যাশনালি আমি একটা জায়গায় যাইতে পারবো। এই চিন্তা থেকে আমি যখন খোঁজ নিই, তখন দুইটা প্রবলেম আমি ফেস করি। একটা আমি রাশিয়ান জানি না, ল্যাঙ্গুয়েজটা জানি না। আর একটা খরচ কম, আমি হয়তো 2 লাখ বা 3 লাখ টাকায় যেতে পারবো, বা ওখানে টিউশন ফিটাও কম। প্রবলেম সেটা ওখানে জব পাওয়াটা নাকি টাফ। তো আমি এখন জানি না এখনও আগের মতো অবস্থা আছে কিনা। আজকে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। তো ভাই, আমরা শুরু করি। প্রথমে আসি বাংলাদেশ থেকে আমরা কারা কারা যাব, কেন যাব? সুন্দর কোশ্চেন্স। আপনার পডকাস্টের শুরুতেই আপনি যে কথাগুলো বলতেছিলেন, এর মধ্যে অনেকগুলো কোশ্চেন অলরেডি আমাকে করে ফেলেছেন, আমি যেটা বুঝতেছিলাম। প্রথম কারা কারা যাবেন। প্রথম যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা যেতে পারবেন, বা তাদেরই যাওয়া উচিত। তার আগে আপনাকে জেনে শুনে বুঝে তারপর এই পথে পা বাড়াইতে হবে, বা এই দেশে যাইতে হবে। যার জন্য আজকে আসলে আসা, দর্শকদেরকে জানানো যে রাশিয়াতে আপনারা কারা যাবেন, কিভাবে যাবেন, কেন যাবেন। সো রাশিয়াতে আপনি এসএসসি পাস করে যেতে পারেন, অর্থাৎ আপনার যদি 10th লেভেল কমপ্লিট হয় তাহলে আপনি যেতে পারেন। একদম গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেল কমপ্লিট থাকলেও আপনি যেতে পারেন। আচ্ছা ভাই, এসএসসির পরেও যেতে পারতেছে? জি, এসএসসির পরেও যেতে পারছে। এসএসসির পরে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে হবে। ওকে, এটা এমন না যে এসএসসির পরেই শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে পারবে। এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, যে কোনো সময় ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি যেতে পারেন। মানে আমি এখানে আমি রাশিয়ান জানি না, আমার প্রবলেম না, আমি ওখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করব, অথবা এখান থেকে যদি করে যাই, এমন কি অপরচুনিটি আছে? গ্রেট, কোনো সমস্যা নেই। এমবাসি তো আছে এখানে, তো কোর্সও আছে। ঢাকা আপনার অনেক জায়গায় আপনার কোর্স শেখাচ্ছে, সেখানে আপনার লেভেল আছে, এ লেভেল, 2 লেভেল, যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আপনি এখানে কমপ্লিট করতে পারবেন কিনা সেটা একটা বিষয়। তবে আমাদের মতে ওখানে যেয়ে কমপ্লিট করাটাই বেটার। যখন আপনি রাশিয়াতে চলে গেলেন, ওখানে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন। সো ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার পরে আপনার কাঙ্ক্ষিত কোর্স, সে আপনি এসএসসির পর ডিপ্লোমা করতে যাচ্ছেন, 1 বছরের আপনার ল্যাঙ্গুয়েজ করার পর ফাউন্ডেশনে 1 বছর করেন। আপনি যদি গ্র্যাজুয়েশনে চলে যেতে চান, মাস্টার্স করতে চান, যাই করতে চান, আপনার জন্য সব দিকের পথ খোলা। আপনি যা খুশি তাই করতে পারছেন। যেটা আপনি বলতেছিলেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কারণে আপনি চিন্তা করতেছেন আমি তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না। সো ইংলিশটা জানি, আইএলস, আমি বাইরে যেতে পারতেছি, কিন্তু এখানে তো আমি এটা জানি না, জিরো। তো যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানছেন না, ওখানে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারছেন। যেটা বলছিলেন যে এটার খরচটা কেমন, আপনার রাশিয়াতে খরচটা এখনও $3,000 থেকে $3,500 মধ্যেই আছে, অর্থাৎ 3-3.5 লাখ টাকা বা 4 লাখ টাকার মধ্যেই আপনার কোর্স কমপ্লিট হয়ে যায়। কোর্স কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, 1 বছরের যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ। সো সবচেয়ে মজার ব্যাপার যখন আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনার কাছে আছে এবং ল্যাঙ্গুয়েজ কোর্সেই আপনি যাচ্ছেন, ওখানে কাজের ডিমান্ড আছে।
অর্থাৎ আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি আছে বা আপনি যেই কমিউনিটির মাধ্যমে যাচ্ছেন, এই কমিউনিটি অবশ্যই আপনাকে একটা জব ম্যানেজ করে দিবে, বা আমাদেরকে বললে আমরা একটা জব ম্যানেজ করে দিব। আপনারাই দিবেন? হ্যাঁ, আমি দিব। আমি তো আর ওখানে থাকছি না, আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে যাদেরকে আমরা অলরেডি পাঠাইছি, যে কমিউনিটিগুলো ওখানে বসবাস করে, তাদের একটা গ্রুপ আছে এবং কেউ এখন পর্যন্ত বেকার না, এবং তারা 600 থেকে $1,000-1,200 ইনকাম করতেছে। ওকে, হ্যাঁ। সো আপনি এটা যেহেতু আসছে যে আমি কত টাকা ইনকাম করতেছি, তাহলে আমার খরচ কত হচ্ছে? থাকা খাওয়া জেনারেলি খুব বেশি খরচ না, ঠিক আছে? আপনার থাকা খাওয়া বাংলাদেশের টাকা প্রায় 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনার থাকা খাওয়া হয়ে যায়। ডিপেন্ড আপনি কি কোন লাইফ স্ট্যান্ডার্ড আপনি লিভিং স্ট্যান্ডার্ড আপনি বজায় রাখছেন। ধরেন আপনি তো যদি শেয়ার রুম নেন তাহলে একরকম, আপনি যদি একা একটা রুম নেন তাহলে একরকম। সো রান্না বাড়া করে খেলে আপনার খাবার দাবার বা থাকার মানটা খুব বেশি না, মানে $100 খরচ হয় না। $100 থেকে $200 খরচ করলে মোর দ্যান এনাফ বাংলা টাকার মধ্যে যারা বসবাস করছে। আমি মনে করেন $600 মতো ইনকাম করলাম, আমি $200 ন্যাচারালি $800 সবাই ইনকাম করে। $800 ইনকাম করলাম, তাহলে আমি হচ্ছে $200 মতো থাকা খাওয়াতে আমি খরচ করলাম। আমার ইউনিভার্সিটির টিউশন ফিতে যাওয়ার সময় দিয়ে দিয়েছি, মানে 1 বছরে যা থাকতেছে এটা পুরোটাই আমার থাকতেছে, আমি যাই ইনকাম করতেছি, যাতে হচ্ছে পরবর্তী সালের জন্য পড়াশোনা প্লাস আপনার যদি বাড়িতে আপনার কন্ট্রিবিউট করতে হয়, ইউ ক্যান কন্টিনিউ। সো এসএসসি পাশের একটা ছেলে যদি পড়াশোনার পাশাপাশি লাখখানিক টাকা ইনকাম করতে পারে, বা গ্রাজুয়েশন যে করতেছে সে যদি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারে, গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পর সে যদি ইউরোপ আমেরিকায় গ্রাজুয়েশন করতে চায় বা মাস্টার্স করতে চায় বা জব সুইচ করতে চায়, ইজিলি সে করতে পারে। মজার ব্যাপার হচ্ছে আপনি যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে করলেই রাশিয়া ল্যাঙ্গুয়েজে যে আপনাকে পড়তে হবে তা কিন্তু না। আচ্ছা, আপনি চাইলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংরেজি ল্যাঙ্গুয়েজেও আপনি পড়াশোনা করতে পারেন। সে আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে গিয়েছি, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি, বিকজ ওয়ার্ল্ডের এখন অনেক দেশে এটার একটা ডিমান্ড আছে, ইউরোপের অনেক দেশে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের একটা ডিমান্ড আছে। এবং পড়াশোনায় আপনি পড়াশোনার পাশাপাশি আপনি যখন পড়াশোনাটা এখানে শেষ করছেন, পড়াশোনা শেষ করার পর আরামসে আপনি ইউরোপে একটা জব ম্যানেজ করে নিতে পারছেন। ওদের অধ্যুষিত অনেকগুলো কান্ট্রি আছে যারা এটার খুব প্রায়োরিটি দেয়, প্লাস রাশিয়ানরা অনেক প্রায়োরিটি দেয়, যেহেতু আপনি ইংরেজিও জানেন রাশিয়ানও জানেন, তখন কমিউনিকেশনে আপনার অনেক হেল্প হয় জব পাওয়ার জন্য। এবং আপনি যদি রাশিয়াতে কন্টিনিউ করতে চান পড়াশোনা শেষ করে, জব বা আপনার হচ্ছে ওখানে আপনি কন্টিনিউ করতে চান, সেই সুযোগ সুবিধাও রাশিয়ান গভর্নমেন্ট দিয়ে রাখছে। জাস্ট আপনি বিজনেস করবেন না জব করবেন, কীভাবে কন্টিনিউ করবেন এটা হচ্ছে বিষয়। সো আপনি যখন ব্যাচেলার প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছেন, আপনি যখন তখন ইউনিভার্সিটির পারমিশন নিয়ে কিন্তু আপনি ওখানে আপনার ফ্যামিলিও নিয়ে যেতে পারছেন। আর যেহেতু এসএসসি পাস করে ওখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাওয়া যায় এবং ভিসা রেশিও প্রায় 99%, সো আলটিমেটলি আপনার ওয়াইফও চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে যেতে পারছে, সেও যায় পাশাপাশি কাজ করতে পারছে। আচ্ছা, মানে হচ্ছে আমি গেলাম প্রথমে, এরপর হচ্ছে আমি আমার চাইলে আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি মেম্বারকে আমি নিয়ে যেতে পারতেছি। সে যদি যখন যাবে, যেহেতু টাকার অ্যামাউন্টটা কম, তাকেও আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করিয়ে দিলাম 2 থেকে 3 লাখ টাকা। এরপরে সে কন্টিনিউ করতে থাকলো, ল্যাঙ্গুয়েজের কারণে সে জবও পাচ্ছে, তখন আমাদের ডাবল ইনকাম হচ্ছে, স্পাউস যে ইনকামটা। ওকে, এটা একটা ভালো অপরচুনিটি। তো এটা হচ্ছে বিষয়। সো এটা গেলাম তো আমি সুযোগের কথা, যে কেন প্রথম হচ্ছে দেখেন, যেহেতু ভিসা রেশিওটা ভালো, রাশিয়াতে যেহেতু 100% আপনার স্টুডেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে, সো আপনার যারা রিফিউজ করছে, অনেক দেশে চেষ্টা করে হচ্ছে না, এবং ভালো একটা কান্ট্রি খুঁজছে, এবং আপনার পড়াশোনার পাশাপাশি তারা ইনকাম করতে যাচ্ছে, সো এটা একটা ভালো ডেস্টিনেশন কান্ট্রি হতে পারে, বর্ডার টু ইউরোপ, মানে একদম এটা কিন্তু ইউরোপের বর্ডার। সো আলটিমেটলি অনেকেই ভালো পড়াশোনা করে সেকেন্ড মাস্টার্স করার জন্য রাশিয়া থেকে ওখানে চলে যাচ্ছে, বা জব নিয়ে চলে যাচ্ছে, বা চাইলে রাশিয়াতেও সে জব ম্যানেজ করে থেকে যেতে পারছে। এখন আমার দরকার হচ্ছে, বা আপনাদের যেটা দরকার হতে পারে, যে এটার আপনার কি কি লাগবে, আপনার প্রসিডিউরটা কি। আপনার আপনার প্রসিডিউরটা খুব ইজি, যেহেতু আপনার যাচ্ছেনই ল্যাঙ্গুয়েজ কোর্সে, সো আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ টেস্টের কোনো বিষয় নাই। ওকে, ল্যাঙ্গুয়েজ টেস্ট, আরে তাই তো, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ টেস্টের কোনো বিষয়, আমার তো লাগতেছে না কিছু। ইংলিশ আপনি তো যাচ্ছেন রাশিয়ান শিখতে, ইংলিশ দিয়ে কি করবেন? ও আচ্ছা, তার মানে আমার কোনো সমস্যা নেই। না, ল্যাঙ্গুয়েজ টেস্টের দরকার নেই। আপনি এসএসসি পাশের সার্টিফিকেট দেওয়ার পরে আপনি ইউনিভার্সিটিতে বা ওদের যেই কলেজ আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, অফার লেটার আসবে। অফার লেটার আসলে 5 to 10% হচ্ছে আপনার যে টিউশন ফিসটা আসে, তার 5 থেকে 10% দিলে ওরা আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে দিবে। 5 থেকে 10%? বাকি টাকা আপনি গিয়ে পে করবেন। অ্যামাউন্টটা খুব বেশি না, আপনার ধরেন $3,000 হতে কত $300 বা $400 মতো আসবে। আরে তার মানে হচ্ছে আমি 30-40 হাজার টাকা দিয়ে আমি রাশিয়া চলে যেতে পারতেছি। নট লাইক দ্যাট। এবার আমি একটু আসি। আচ্ছা, আপনি ইনভাইটেশন লেটারটা পাইলেন। ইনভাইটেশন লেটার পাওয়ার পরে আপনি বাংলাদেশে আপনার মেডিকেল, HIV টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার এসএসসি সার্টিফিকেট, বা আপনি যদি এইচএসসি করা থাকেন বা গ্রাজুয়েট, সবগুলোর কাগজপত্র, অরিজিনাল পাসপোর্ট, ছবি, এগুলো নিয়ে আপনি জমা দিবেন হচ্ছেন রাশিয়ান এম্বাসিতে। আপনার ইনভাইটেশন সহ সব কিছু, আপনি যে প্রুফ অফ পেমেন্ট করেছেন সেটা দিয়ে আপনি জমা দিলে ওরা আপনাকে ভিসা দিয়ে দিবে।
তো রাশিয়ান এম্বাসি থেকে যখন আপনি স্টিকার ভিসা পেয়ে গেলেন, ভিসাটা পাওয়ার পরে আপনি চলে যাবেন রাশিয়াতে, যাই আপনি আপনার ইনস্টিটিউশনে গিয়ে বাকি যে রেস্ট অফ মানিটা আছে সেই রেস্ট অফ মানিটা আপনি দিয়ে দিবেন, দিয়ে আপনি আপনার ক্লাস শুরু করে দিবেন। আপনার যখন ক্লাস শুরু হয়ে গেল, ক্লাস শুরুর পাশাপাশি আপনি পার্ট টাইম বা ফুল টাইম যাই বলেন, যেভাবে আপনি জব ম্যানেজ করতে পারছেন সেভাবে জব করলেন আর কন্টিনিউয়াসলি পড়াশোনা করলেন। সো ইটস এ ভেরি ইজি টু গো রাশিয়া। আমার মনে করেন আমি তো ওখানে গিয়ে দিলাম, আপনি আমাকে এটা বলেন যে আমি বাংলাদেশ থেকে রাশিয়াতে ল্যান্ড করা পর্যন্ত এই যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডে আমার অ্যাকচুয়ালি কত টাকা খরচ হচ্ছে? $3,000 থেকে $3,500, ডিপেন্ড আপনি ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট। না, ওটা তো আমি ওখানে গিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি না, এখানে তো কত, এখানে সব মিলে $1,000 লাগবে না, 1 লাখ টাকা। তার মানে হচ্ছে দর্শক, 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে ইউ ক্যান প্রসেস, এরপরে ওখানে গিয়ে বাকি টাকাটা ওইটা গিয়ে কি দিয়ে দিতে হবে নাকি কিছুদিনের মধ্যে? না না, গিয়ে দিতে হবে, বিকজ আপনি তো নাহলে আপনি ক্লাস শুরু করবেন কিভাবে? আচ্ছা আচ্ছা, আপনি তো স্কুলে আপনার যে টাকাটা সেই টাকাটা তো ওখানে আপনাকে পে পুরো টাকাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে 1 লাখ টাকা থাকলে আমি এখন হচ্ছে প্রসেস শুরু করে দিতে পারি। ভাই কতদিনের ভিতরে হচ্ছে আমি আপনার 7 থেকে 10 দিনের মধ্যে অফার লেটার চলে আসে, 30 দিনের মধ্যে ওরা ইনভাইটেশন লেটার দিয়ে দেয়, ধরেন 37 দিন, আর এখানে আপনার প্রসেস করতে 10 থেকে 15 দিন লাগে। ওকে, তার মানে হচ্ছে আমি 2 মাসের ভিতরে 60 দিনের ভিতরে রাশিয়া থাকতে পারবো, 1 লাখ টাকা দিয়ে আমি সম্পূর্ণ ওখানে ল্যান্ডই করতে পারবো, আর বাকি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা আমার ওখানে গিয়ে দিতে হবে। হ্যাঁ, বিমান ভাড়া আছে, টিউশন ফিস আছে। আচ্ছা, এর মধ্যে কি বিমান ভাড়া সহ নাকি? এটা বিমান ভাড়া তো না, বিমান ভাড়াটা আলাদা, বিমান ভাড়া রাশিয়াতে খুব বেশি না। যেমন কেমন হতে পারে? আপনার একটু অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন, 40-50 হাজার টাকার মতো হয়ে যাওয়া উচিত। ওকে ওকে, সো ভেরি নিয়ার। এটা রাশিয়া কিন্তু আমাদের থেকে তেমন খুব বেশি দূরে না, তবে আপনি ডিরেক্ট ফ্লাইট না থাকার কারণে আপনার একটা কান্ট্রি হয়ে যেতে হয় একটা। তাহলে হচ্ছে আমার ওই 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে মোটামুটি কভার হয়ে যাবে এবং হচ্ছে আমি ওখানে শুরু করে দিতে পারবো 1 বছরের জন্য। না হ্যাঁ, এটা তো শুরুটা গেল 1 বছরের কোর্সে, আপনি নিশ্চয়ই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য যাবেন না। আপনি যদি এসএসসি পাস থাকে, হয় আপনি ডিপ্লোমা করবেন অথবা একটা ফাউন্ডেশন প্রোগ্রাম করে আপনি গ্রাজুয়েশন করবেন, গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করবেন। সো আলটিমেটলি এই টাইমটা আপনি পার করবেন। আপনি তো শুধু 1 বছরের জন্য ওখানে যাবেন না, আপনার লাইফটা সেট করার জন্য শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স কখনোই কভার করবে না। সো ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি অবশ্যই আপনাকে একটা গ্রাজুয়েশন বা মাস্টার্স করে নিতে হবে, বা আপনি যদি ওখানে মাস্টার্স করা থাকেন চেষ্টা করবেন ইউরোপ বা ইউএস এর কোনো কান্ট্রিতে, ওখান থেকে আপনাকে সুইচ করাটা আপনার জন্য খুব সহজ হবে, যেহেতু আপনার কাছে 2টা ল্যাঙ্গুয়েজ আছে। আপনি বাংলা জানেন, ইংরেজি ভার্সনে বা মিডিয়ামে আপনি পড়াশোনা করছেন, এখন আপনি চাচ্ছেন আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে সুইচ করার জন্য একটা জব নিয়ে বা একটা স্টুডেন্ট ভিসা নিয়ে, সেখানে আপনি চাইলে সেট হতে পারেন। চাইলে রাশিয়াতেও ফুল কমপ্লিট করে ফ্যামিলি নিয়ে আপনি চাইলে রাশিয়াতেও সেট হয়ে যেতে পারেন। ডিপেন্ড আপ টু ইউ, আপনি কী চাচ্ছেন। মোস্ট অফ যাদের 100% ভিসা দরকার, যাদের কোথাও রিফিউজ হয়ে যাচ্ছে বা চাচ্ছে হ্যাঁ রাশিয়াতে আমি পড়াশোনা করবো, কারণ কান্ট্রি ইজ নট ব্যাড, এবং ওয়ার্ল্ডের অন্যগুলো শক্তিশালী দেশের মধ্যে রাশিয়া অন্যতম, অর্থনীতির দিক থেকেও তারা বেশ ভালো এগিয়ে যাচ্ছে। সো আলটিমেটলি চাইলে রাশিয়া আপনার জন্য একটা ডেস্টিনেশন কান্ট্রি হতেই পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি তো এসএসসির কথা বললেন, গ্র্যাজুয়েশনের পরেও যাচ্ছি, মাস্টার্সের পরেও যেতে পারতেছি। আমি ধরলাম যে আমি যে কোনো দেশে যাই, আমার কেরিয়ারটা আসলে আমার নিজের হাতে, যে আমি আসলে কীভাবে কী আগাবো না আগাবো। রাশিয়া সম্পর্কে এত কম আসলে বেশি না, এত কম ইনফরমেশান অ্যাভেলেবেল যে আমরা আসলে এটা সম্পর্কে অ্যাওয়ার না যথেষ্ট। এখন ধরেন এসএসসির পরে আমি চাচ্ছি হচ্ছে, আপনি এক কাজ করেন, সায়েন্স, কমার্স, আর্টস, এভাবে যদি একটু এনি সাবজেক্টে সে যখন আপনার এসএসসি কোন সাবজেক্টে পড়াশোনা করেছে, ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে তার চাহিদা অনুযায়ী, তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সে তার সুবিধা মতো সাবজেক্ট সে বেছে নিতে পারতেছে, কোনো সমস্যা নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশ থেকে বেশিরভাগ কিন্তু যাই হচ্ছে মেডিকেল স্টুডেন্ট রাশিয়াতে। মেডিকেল স্টুডেন্টের খরচ খুব কম, বাংলাদেশ অনেক কম, বাংলাদেশ চেয়ে অনেক কম। সবচেয়ে হচ্ছে কিরগিস্তানে আপনার মেডিকেল স্টুডেন্টের খরচ কম, সাথে সাথে হচ্ছে রাশিয়াতে আপনার হচ্ছে পড়াশোনার জন্য খরচটা কম ফর স্টুডেন্ট ভিসা। সো আমার রিলেটিভ অনেকে আছে যারা এখন পড়াশোনা করছে। সো যারা মেডিকেলে বাংলাদেশে চান্স পাচ্ছে না, মেডিকেলের ক্ষেত্রে একটা কথা আমি বলে নিই, মেডিকেলে যদি আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, আপনি নিজে অ্যাপ্লাই করেন আর আমাদের মাধ্যমে করেন। প্রথমে হচ্ছে বাংলাদেশে আপনাকে অবশ্যই মেডিকেলের অ্যাডমিশন টেস্টটা দিতে হবে, এবং অ্যাডমিশন টেস্টে বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনাকে মিনিমাম 5 মার্ক উঠাইতে হবে। 5 মার্ক উঠাইলে কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। সো 5 মার্ক যদি না থাকে, আপনি যেখান থেকেই পাস করে আসেন না কেন, আপনি কিন্তু বাংলাদেশে এসে বিএমডিসিতে প্র্যাকটিস করতে পারবেন না। তাই
আপনাকে পাস মার্ক ওঠানোর পর যদি আপনি কোনো কারণে বাংলাদেশে যদি আপনি ভর্তি হতে না পারেন, দেন আপনি রাশিয়া বা কিরগিজস্তান বা যেই সমস্ত দেশে খরচ কম আছে সেখানে কিন্তু আপনি এমবিবিএসটা কমপ্লিট করে আসতে পারেন। আমাদের দেশে অনেকগুলা, আমাদের দেশ সহ আমাদের দেশে যারা ভর্তি হতে পারছে না তারা চেষ্টা করতেছে অনেকে ইউরোপে যাওয়ার জন্য আলাদা একটা টেস্ট দিতে হয়। কিরগিজস্তান খুব সহজ, এরপর হচ্ছে আপনার রাশিয়াতে খুব ভালো মেডিকেল সাবজেক্টে নিয়ে আপনি যেতে পারেন। আপনি যদি মেডিকেল সাবজেক্টে পড়তে যেতে পারেন সেক্ষেত্রে খুব বেটার হয়, এবং সেক্ষেত্রে কোনো ভার্সিটি আইএলটিএস দরকার হয়, কোনো ভার্সিটিতে আইএলটিএস দরকার হয় না। সো এটা কমপ্লিট করে বাংলাদেশে এসে বাংলাদেশে বিএমডিসি কমপ্লিট করে আপনি কিন্তু বাংলাদেশে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি মেডিকেলে প্র্যাকটিস করতে পারেন। অনেকেই আছে যারা মেডিকেল পড়ার অনেক স্বপ্ন থাকে ছোটোবেলা থেকে, সে বা তার বাবা মার বা সবার পুরো ফ্যামিলি থাকে আমার ছেলেটাকে ডাক্তার বানাবো বা মেয়েটাকে ডাক্তার বানাবো, বাট দেখা যায় যে এখানে আমাদের আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে তারা এটা কমপ্লিট করতে পারে না। যেহেতু আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে এটা কমপ্লিট করতে পারে না, তখন তারা দেশের বাইরে পড়তে যেতে চায়। তো দেশের বাইরে পড়তে যেতে চাইলে এই বিষয়গুলো আমি যেগুলো বললাম এগুলো একটু মাথায় রেখে যদি তারা কমপ্লিট করে, মিনিমাম পাস মার্কটা এখান থেকে উঠাইতে পারে, তাহলে সে যখন কমপ্লিট করে আসবে সে কোন সময় এখানে পরীক্ষাটা দিছিল সেই রেজাল্ট, এবং সাথে হচ্ছে সে ওইখান থেকে যে পাস করে আসছে এটা নিয়ে বাংলাদেশের বিএমডিসিতে কাগজপত্র জমা দেওয়ার পর বিএমডিসি একটা পরীক্ষা নেয়। তো সেই পরীক্ষাটাতে পাস করার পর আপনি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন। আর যদি সেটা না হয় এরপরও আপনি পড়াশোনা করতে পারবেন মেডিকেলে, বাট বাংলাদেশে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। ইন্টারন্যাশনালি যেখানে এলাও সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন আছে ফ্যামিলিতে, বা যাদের ডাক্তার নিয়ে পড়াশোনা করার স্বপ্ন আছে, তারা চাইলেও কিন্তু কম খরচের মধ্যে, বা অনেকে আছে খরচ দরকার নেই আমার ডাক্তার হইতেই হবে, এরকম অনেকের একটা ম্যানিয়া থাকে বলতে পারেন, আমি বলবো, বা অনেকের স্বপ্ন থাকে এবং সে চায়। হ্যাঁ, সো এইটাতে আপনারা কন্টিনিউ করতে পারেন আমি চাইলে। আচ্ছা ভাইয়া, আর একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্টের কথা বলবো। সেই সাবজেক্টটা হচ্ছে নভোচারী। মানে আমরা মহাকাশ নিয়ে পড়াশোনা কিন্তু ইউএসএতে অ্যাভেলেবেল এবং অনেক বেশি কস্টলি। সেই তুলনায় আমার জানা মতে, আমি যখন ওই যে রিসার্চ করছিলাম আর কি, আমার জানা মতে হচ্ছে রাশিয়াতে কম সেই তুলনায় অবশ্যই, এবং রাশিয়াও কিন্তু কম মানে পিছিয়ে আছে এমন না, একদম কিন্তু হাড্ডাহাড্ডি। এবং বাংলাদেশ থেকে একটা ছেলেও বেশ ভাইরাল হয়েছিল হচ্ছে কয়েক বছর আগে, আমার যতটুকু মনে পড়ে আর কি, তার একটা বইও মনে হয় স্পেসে গেছে। স্পেস নিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য রাশিয়া কিন্তু বেশ ভালো একটা ডেস্টিনেশন হতে পারে, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য রাশিয়া বেশ ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। এই বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই, রাশিয়াতে আপনি পড়াশোনা করতে পারেন। দেখেন, এই ব্যাপারে রাশিয়ার থেকে সবচেয়ে বেশি আগে আছে চায়না। হ্যাঁ, ওরা একদম ফ্রি অফ কস্টে পড়াচ্ছে। আপনার এই মহাকাশ গবেষণা যে বিষয়গুলো হচ্ছে সেখানে হচ্ছে টিউশন ফ্রি 100% ফ্রি করে দেয়। জি, 100% ফ্রি, ডিপেন্ড আপ টু ইয়োর ম্যারিট। আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন উল্টা আপনাকে দিবে, শুধু ফ্রি করে দিবে না। মজার ব্যাপার হচ্ছে চায়না কিন্তু সাধারণত কাউকে পারমিট দেয় না যে তুমি কন্টিনিউ এই দেশে থাকতে পারবা। কিছু স্টুডেন্টের চায়না এখন তাদেরকে রেখে দিচ্ছে, অর্থাৎ চায়নাতে তাকে সিটিজেনশিপ দিচ্ছে বা রেসিডেন্সি দিয়ে দিচ্ছে ব্রেন ধরার জন্য। হ্যাঁ, ব্রেন ধরে রাখার জন্য। সো আপনি যেই লেভেলের কথা বলছেন, মহাকাশ নিয়ে যারা পড়াশোনা করছে বা মহাকাশ নিয়ে পড়াশোনা করার মতো যাদের যোগ্যতা অভিজ্ঞতা আছে তাদের জন্য পৃথিবী খোলা। যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার রেজাল্ট, সার্টিফিকেট, এবং ওইখানে যখন পড়াশোনা করবেন তখন যদি পড়াশোনার রেজাল্ট আপনার ভালো হয়, যে কোনো দেশ, রাশিয়া তো আছেই, যে কোনো দেশ আপনি ভালো স্কলারশিপ নিয়ে আপনি যেতে পারবেন। এদেরকে পৃথিবী আপনার ডাকে। আচ্ছা, তার মানে হচ্ছে যেই সব বাচ্চাদের যারা এসএসসি কমপ্লিট করছে বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অনেকের হচ্ছে ইচ্ছা থাকে হচ্ছে আমি হচ্ছে মহাকাশ রিলেটেড যেসব স্পেস রিলেটেড যেসব সাবজেক্ট আছে আমি বিজ্ঞানী হব, এক কথায় মানে মহাকাশ বিজ্ঞানী হব। তাদের জন্য বাংলাদেশে অবশ্যই অপরচুনিটি নাই, সরি টু সে, কিন্তু আপনার জন্য পুরো ওয়ার্ল্ড খোলা যদি আপনি ওই জায়গায় যেতে পারেন। তো এইটার জন্য একটা পাথওয়ে হিসেবে কাজ করতে পারে দুইটা কান্ট্রি, ওয়ান ইজ রাশিয়া, সেকেন্ড ইজ চায়না। আপনার জন্য যেটা বেটার হয়, যেটা আপনি মনে করেন যে আপনার জন্য বেটার হবে সেখানে চলে যাওয়াটা আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন, ইনফরমেশন নিতে পারেন। আর যদি মনে করেন যে আমরা কোনোভাবে হেল্প করতে পারি, আমরা চাই আপনাকে হেল্প করতে আমাদের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির মাধ্যমে, যাতে হচ্ছে আমাদের দেশের যে ব্রেনটা আছে, ব্রেন ড্রেন বলে এখানে কোনো কথা না, বিষয়টা হচ্ছে এরকম যে আমার ব্রেনটা তো এখন আমি কাজে লাগাতে পারতেছি না, কারণ আমার কাছে যথেষ্ট স্কোপ নাই, আমার দেশে সত্যিকারের কোনো স্কোপটা নাই। তো আপনি যদি একজন যান, আপনার নেক্সট জেনারেশন বা আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আরও 4-5 জন যাবে, তাদের মধ্যে কেউ না কেউ তো ফিরে আসবে আমার এই দেশটাতে। আমার টার্গেট হচ্ছে ওইটা। আর আপনি যদি এখানে বসে থাকেন, আমার কিন্তু পুরোটাই ওয়েস্টেজ বা পুরোটাই লস। তো সেই জায়গা থেকে বলবো হচ্ছে যারা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করতে চান বা পড়াশোনা করতে চান, আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে হচ্ছে রাশিয়া অথবা হচ্ছে চায়না। আচ্ছা ভাইয়া,
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু আমাদের দেশে পড়াশোনা হচ্ছে খুব কম পর্যায়ে, বা হচ্ছে আপনার ফ্লাইটে যদি ফ্লাই করার জন্য অনেক পোস্টার দেশে নাই। মাঝখানে আমি একটু আপনার আগের পয়েন্টটাতে এসে আমি অ্যারোনটিক্যালে আসতেছি। দেখেন, যদি দেশে নাও ফিরে, সে যখন মহাকাশ নিয়ে পড়াশোনা করছে, সে যখন নাসায় যাচ্ছে, নামটা কিন্তু বাঙালিই থাকছে। সো আমাদের নামটা যেখানেই থাকুক, ওই স্টুডেন্ট যদি ওখানেও সে ভালো পারফর্ম করে এবং ওঠে, সে কিন্তু বাংলাদেশের নামটাকেই বা বাংলাদেশের ফ্ল্যাগটাকেই বহন করছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন একজন বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দেন বা আপনি ওন করেন, আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, যেখানেই আয় করেন না কেন, ওটা কিন্তু বাংলাদেশের। যদিও আপনি ওখানে খরচ করেন, আপনার মন দিল সব কিছু এখানেই পড়ে থাকে, কারণ আপনার বাপ দাদা বা আপনার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে যখন পড়ে থাকে, টাকাটা কিন্তু এখানেই আসে। সো আপনি দেশে থেকে যদি কিছু করতে না পারেন, মহাকাশ যান নিয়ে পড়াশোনা করার মতো যদি পড়াশোনা আপনি দেশের বাইরে করতে পারেন, আমি মনে করি এটাও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আর আপনি যখন বলছিলেন যে আপনি যখন মানে জাস্ট এইটুকু কথা যখন বলছিলেন যে আমি আমাদের দেশের কোনো একটা ছেলে গিয়ে যদি নাও আসে, ওখানে যদি পড়াশোনা করে, কারণ দেশে এসে তো কাজ করার সুযোগটা থাকতে হবে, নাও আসে, ওখানে গিয়ে যদি কাজ করে, এইটুকু কথা শুনে কিন্তু আমার বুকটা ফুলে উঠতেছিল যে হ্যাঁ, আমি কিন্তু ফিল করতেছিলাম। আমার মনে হয় যে আমাদের যারা দর্শক আছে তারাও হচ্ছে এভাবেই ফিল করে। বিশেষ করে আমাদের বর্তমান রাজনৈতিক কন্ডিশন বলেন, দেশের কন্ডিশন বলেন, আমরা অনেক বেশি আগে ছিলাম, দেশপ্রেমিক ছিলাম, কিন্তু এখন আমরা এখন দেখাচ্ছি বা দেখাইতে পারতেছি, এই সুযোগটা হয়েছে। তো এই জায়গা থেকে বলবো যে প্লিজ আপনারা যারা হচ্ছে এইটার স্বপ্ন দেখছেন, তারা হচ্ছে কাজে লাগান। আমার ইন্টারমিডিয়েটের পরে বাবা বলছে, আমাকে দুইটা অপশন দিয়েছিল যে এদের সিএ করো অথবা হচ্ছে পাইলট নিয়ে পড়াশোনা করো। তখন আমি আসলে খুঁজছিলাম, বাংলাদেশে খুব একটা ভালো ওরকম করে মনে হয় নাই। তো এই অ্যারোনটিক্যাল, এই জন্যই হচ্ছে আপনাকে কোয়েশনটা করা আর কি, কারণ আমার জানার মধ্যে হচ্ছে রাশিয়ান এবং হচ্ছে ইউএসএ, এই দুইটা জায়গায় হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াটা অনেক বেশি এখন চায়নাটাও না, হ্যাঁ চায়নার তো যুদ্ধ বিমানের কারণে তো এখন ওদের ইয়েটা আরো বেশি ভালো হয়ে গেছে কন্ডিশনের কারণে, এটা অন্য বিষয়। রাশিয়া। আচ্ছা, এবার আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা বলছিলেন, পাইলট। দেখেন, এটা কিন্তু দুইটা সাবজেক্ট, মানে দুইটা সাবজেক্ট বলে দুইটা লাইন। একটা হচ্ছে আপনি কি পাইলট হতে যাচ্ছেন নাকি এয়ারপোর্ট ইঞ্জিনিয়ার, মানে এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে। হ্যাঁ, দুইটা লাইন। অ্যারোনটিক ইঞ্জিনিয়ার যদি আপনি পড়াশোনা করতে চান, আমাদের দেশেও এটা আছে, মোটামুটি ভালোই করছে এরা। এবং এই দেশে এখানে যারা পড়াশোনা শেষ করছে, আমার জানা মতো 70-80% আমাদের দেশে জব না থাকার কারণে তারা কিন্তু জবের কারণে মাইগ্রেট করতে হচ্ছে। কারণ বাইরে তাদের স্যালারি ভালো, এবং তারা যদি এই প্রফেশন নিয়ে পড়াশোনা করছে, সো আলটিমেটলি তাকে জব খোঁজার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে। আমাদের দেশে যে পরিমাণ অ্যারোনটিক ইঞ্জিনিয়ার দরকার, সেটা ওভার। সো আলটিমেটলি বাইরে থাকবে, বাইরে এটা শর্টেজ, হ্যাঁ, যার কারণে এটা এদের হয়ে যায়, বাইরে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে আপনার পাইলট নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের দেশে যে খরচ এবং যে সুযোগ সুবিধা, এটার জন্য আপনার মালয়েশিয়া, রাশিয়া, চায়না, এই সমস্ত তিনটা দেশে পড়াশোনার খরচটা কম। তাই আমাদের দেশের চেয়ে কম, অনেক কম। আপনার ফ্লাই করার জন্য অনেক কম। আমি একটা কথাই বলছি, ওরা মেধা চায়, ওদের অনেক পাইলট দরকার, অনেক ইঞ্জিনিয়ার দরকার। সো আপনার স্টুডেন্টরা যদি এই মানের হয় এবং সে যদি ভালো রেজাল্ট করতে পারে, ক্ষেত্র বিশেষে 100% স্কলারশিপে পড়াশোনা করে বা পড়াশোনা করতে পারে, বাট যখন ফ্লাই করে, আপনি ফ্লাইট লাইসেন্স নেওয়ার সময় বেশ ভালো একটা খরচ হয়, কারণ ওখানে একটা নির্দিষ্ট টাইম তাকে ফ্লাই করতে হয়। যদি গভর্নমেন্ট কোনো সুযোগ সুবিধা না পায়, তাহলে এটা নিজের টাকাতেই তার লাইসেন্সটা নিতে হয়। একটা হচ্ছে বাণিজ্যিক লাইসেন্স, আর একটা হচ্ছে জব করার জন্য প্রাইভেট জন্য লাইসেন্স। সো এইটাতে যে এই সমস্ত লাইনে যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে বেস্ট ডেস্টিনেশন হতে পারে মালয়েশিয়া, চায়না, রাশিয়া। আরও ভালো ভালো অনেক কান্ট্রি আছে, ইউরোপেও যদি হবে না তা কিন্তু না, বাট খরচ এবং ভিসা দুইটা, হ্যাঁ, খরচ এবং ভিসা দুইটা। সো আপনি যদি এখানে ভালো প্রমাণ করতে পারেন, আপনার এডুকেশন যদি ভালো থাকে, অ্যাডমিশন টেস্টে যদি আপনি টিকে যান, আপনার স্কিল, ল্যাঙ্গুয়েজ, আই টেস্ট, মেডিকেল বিষয়গুলো আছে, এগুলোতে যদি আপনি টিকে যান, যেমন আপনি পাইলট হতে গেলে অবশ্যই আপনাকে মেডিকেল টেস্টে ফিট হতে হবে। আপনার যদি I6/6 বা আই পাওয়ার ঠিক না থাকে, বা আপনি অনেক প্রকার রোগ আছে মানুষের, যেটা সাধারণ মানুষের অনেক আছে, দেখবেন উপরে উঠলে ভয় পায়, হাইফোবিয়া আছে, অনেক ধরনের বিষয় আছে। সো মেডিকেলি আপনি ফিট থাকলে ইউ ক্যান গো ফর পাইলট। সো এগুলো হচ্ছে হায়ার, এই সমস্ত প্রোডাক্ট আমরা তো আসলে এই ধরনের স্টুডেন্ট খুব একটা পাই না, পাওয়ার কথাও না। আমরা জেনারেল স্টুডেন্ট নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, তবে এটা না যে শুধুমাত্র জেনারেল স্টুডেন্ট নিয়ে কাজ করি, কারণ আপনি জানেন অলরেডি আমরা পিএইচডি প্রোগ্রাম নিয়েও কাজ করতেছি, পিএইচডির ভিসা আমাদের কাছাকাছি চলে আসছে। এই কথাগুলো বলার কারণ আছে ভাইয়া, মানে অনেক সময় হচ্ছে এই যে অনেকে আমার পরিচিতি, অনেকে হচ্ছে এই টপিকগুলো নিয়ে বা এই সাবজেক্টগুলো নিয়ে হচ্ছে কোথায় যাবে এরকম চিন্তাভাবনা করে পরবর্তীতে আর কিচ্ছু না পেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে চলে যায়। তো এই জায়গাটাই হচ্ছে আমার একটা আক্ষেপ ছিল আর কি, এই জন্যই আপনাকে কোয়েশ্চেন করা। আরও একটা আছে রোবোটিক্স আছে, এইটাও একটা আছে। আচ্ছা, এগুলো তো হচ্ছে একদম যারা হচ্ছে আসলে পড়াশোনা করতে চায়, আমরা বলি না যে সবার আসলে পড়াশোনা দরকার নাই, পড়াশোনা দরকার এই সাবজেক্টগুলো যারা পড়তে চায়,
ঠিক আছে। আর যাদের টার্গেট হচ্ছে ঠিক আছে আমি হচ্ছে একটা বিবিএ করব বা অথবা এমবিএ করব, যে আমি হচ্ছে বিজনেস লাইনে পড়াশোনা করতে চাই, আমি আলটিমেটলি একজন বিজনেসম্যান হইতে চাই, তার জন্যও কিন্তু বেসিক পড়াশোনা দরকার। আমাদের দেশের এডুকেশন কারিকুলাম, এটা আমি আই এম নট সরি যে আমাদের এটা বলতে আমার দ্বিধা নেই যে আমাদের অবস্থা খুবই খারাপ। সেই তুলনায় বাইরের যে এডুকেশন কারিকুলামটা আছে ওরা তো প্র্যাকটিক্যালি দেখায়, একদম ইন্ডাস্ট্রি ভিজিট হতে শুরু করে সব কিছু। সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা বিবিএ বলতে পারি। তারপরে যদি যেমন আমি হচ্ছে ফিল্ম ব্যাকগ্রাউন্ডের, যে কেউ যদি ফিল্ম নিয়ে পড়াশোনা করতে চায়, ভালো কথা মনে করছে, রাশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং রাশিয়ান আর্ট এবং কালচার এটার উপরে বাংলাদেশ এমবিসি থেকেও হচ্ছে অনেক, মানে রাশিয়ান এমবিসি থেকেও অনেক কিছু উদ্যোগ নেওয়া হয় আর কি। থাইল্যান্ড আছে। তো আপনি ধরেন আচ্ছা আমি যদি আপনাকে এভাবে কোয়েশ্চেন করি, বাংলাদেশে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে কোথায় সাবজেক্ট আছে বাংলাদেশে, টিভি অ্যান্ড মিডিয়া বা জার্নালিজম এরকম দুইটা কোলাপ করে কিন্তু সাবজেক্ট আছে বাংলাদেশে। ডিরেক্ট ফিল্ম অ্যান্ড মিডিয়া বলে শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল, আমি যেটা থেকে বের হয়েছি স্ট্যামফোর্ডে, আর কোথাও নাই। কিন্তু আপনি রাশিয়াতে যান, ইউরোপে যান, এইগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা একদম ফিল্ম মিডিয়া স্টাডিজ, ফিল্ম অ্যান্ড মিডিয়া এরকম স্টাডিজ আলাদা আলাদাভাবে আছে। সেক্ষেত্রে রাশিয়া সবচেয়ে একাই আমার দেখা মতে আর কি। তো ভাইয়া আমি যদি ফিল্ম নিয়ে পড়াশোনা করতে চাই, রাশিয়াতে যেতে চাই, আমার জন্য কী প্রসেস? সেম প্রসেস, একই প্রসেস একই। আপনি কি ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবেন? বিকজ আপনি আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেতে চান, এখান থেকেই আপনি ভর্তি হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে খরচটা একটু বেশি। কেমন? আচ্ছা আপনার খরচটা বেশি, ধরেন নিয়ার দেন ডবল, মানে 3 জায়গায় 6 পড়ে যায়। কারণ হচ্ছে আপনি যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে যাচ্ছেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছেন না, তার মানে আপনি সব ধরনের ইউনিভার্সিটি, সব ধরনের কলেজে আপনি পড়তে পারবেন না। তার মানে আপনাকে নির্দিষ্ট কিছু কলেজে পড়তে হবে, এবং ওই কলেজগুলোতে সাধারণত টিউশন ফিসটা বেশি থাকে, রাইট? আপনি যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা করতেছেন, সো সব ধরনের ইউনিভার্সিটি এবং যে কোনো কলেজে আপনি পড়তেছেন, যেই কলেজে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তেছেন, সেটাতে যা খরচ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়লে তার খরচ অর্ধেক। তাই নাকি? মানে এটা খুব স্বাভাবিক। আপনি একটু দেখেন আমাদের দেশের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তেছে, তাদের খরচটা কেমন, আপনাদের খরচটা কেমন? ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করতেছে তাদের খরচটা কেমন, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো ইউনিভার্সিটি পড়তে তাদের খরচটা কেমন? সেম থিং। আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কোর্স করবেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কোর্স করার পরে আপনার পড়াশোনার খরচটা অনেক কমে যায়। সো আপনি মানে এই আপনার সাবজেক্ট নিয়ে তো আপনি আমার চেয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছেন। সো আপনি যেটা দেখছেন, আর সবচেয়ে মজার একটা আপনাকে ইনফরমেশন দিই, আপনি যেহেতু এই পর্যন্ত চলে আসছেন বা স্টুডেন্টরা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, সো আপনারা একটু কষ্ট করে চ্যাটজিপিটি এবং গুগল জাস্ট আপনি কস্টিংয়ে যদি সার্চ দেন, দেখবেন রিলেভেন্ট সাবজেক্ট, আপনি যেটা টপিক্সে আমি বললাম যে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেষ করলে কত টাকা আপনার খরচ হবে, অথবা আপনি যদি আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যদি আপনি পড়াশোনা করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে আপনার খরচটা কেমন আসতেছে, আপনি কিন্তু পেয়ে যাবেন যে আপনার খরচটা কত। ডিপেন্ড আপ টু কলেজ। কারণ আমি যদি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমাকে বলেন যে ভাই এটার খরচ কত, ওইটার খরচ কত, এটা কিন্তু এত কম সময়ের মধ্যে মুখস্থ করে বলা সম্ভব না। বিকজ হচ্ছে আমরা ইউনিভার্সিটি সাবজেক্ট নিয়ে, যখন আপনি যেই স্টুডেন্ট আছে তাকে নিয়ে কিন্তু আমরা ঘাটাঘাটি করে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করার পরে আমরা ওয়েবসাইট সার্চ এবং তার সাথে এবং তার কতটুকু ওয়েভার দেওয়া যায় এবং সে কতটুকু কম খরচে আমরা নিয়ে আসতে পারি, দেন কিন্তু আমরা একুরেট কস্টিংটা বলতে পারি। আচ্ছা, এখন এতক্ষণও যে কস্টিংগুলো আমরা বলছি এটা কিন্তু অ্যাভারেজ, তার মানে এই না এটাই কস্টিং। আচ্ছা ভাইয়া, আমি বুঝলাম যে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা, এবং হচ্ছে আমার যদি রেজাল্ট ভালো থাকে আমি যে কোনো সাবজেক্টে পড়তে পারতেছি এবং অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তে পারতেছি। আর পাশাপাশি হচ্ছে আমি বিজনেস টপিকগুলোতে যদি পড়াশোনা করতে চাই, বেশিরভাগ স্টুডেন্টেরই যেটা থাকে, দেখেন বাংলাদেশ থেকে যারা যায় তাদের হচ্ছে 2টা সাবজেক্ট থাকে, ইদার আইটি মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অথবা হচ্ছে বিবিএ, গ্র্যাজুয়েশনের কথা বলতে যারা ইন্টারে পরে যাবে, বা ডিপ্লোমা করতে গেলেও তারা কিন্তু এইভাবেই চয়েস করে আর কি। তো আমি যদি এভাবে চিন্তা করি যে 2 লাখ টাকা আমার জন্য বা 3 লাখ টাকা আমার জন্য, আমি ভালো স্টুডেন্ট, আমি স্কলারশিপ পাবো কিনা, এটাও ওয়েভার পাবো কিনা? ওকে, প্রথম হচ্ছে আপনাকে একটু সংশোধন দিই। প্রথম হচ্ছে দেখেন $3,000 কিন্তু 3,60,000, এটা একটু মাথায় নিয়েন। ওকে, অনেকে আপনি যেটা কথা, অনেকে হয়তো মিসকনসেপ্ট আসতে পারে যে 3 লাখ মানে $3,000 মানে 3 লাখ টাকা, মানে ওই ডলার হিসাব করবেন আপনারা, 3,000 থেকে $3,500। তাহলে কিন্তু আপনি 2.5 লাখ বা 2 লাখ যেটা বলতেছেন, অনেকেই বলবে যে এটা ওই আমার আগের কন্ট্রাক্টটা হচ্ছে, এটা একটা মিস ইনফরমেশন আমাদের জনগণের কাছে যেতে পারে বা আমাদের স্টুডেন্টদের কাছে যেতে পারে, সেটা একটু সংশোধিত নিচ্ছি। আরেকটা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছেন, যে কোশ্চেনটা আমাকে করেছেন, সেটা হলো যে
আমি ওই সাবজেক্টগুলোতে পড়তে পারবো কিনা, কি পরিমাণ ওয়েবার পাবো। প্রথম হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে কত ভালো করতে পারছেন, ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে আপনি কোন ইউনিভার্সিটিটাকে চুজ করতেছেন, কোন এরিয়াটাকে চুজ করতেছেন। আপনি যদি মস্কোতে পড়াশোনা করতে চান তাহলে যেরকম, আপনি যদি মস্কো থেকে বের হয়ে পড়াশোনা করেন ওই ইউনিভার্সিটি বা ওই কলেজগুলোতে, তাহলে কিন্তু আপনার খরচটা একটু কম। আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করতেও $3,500-4,000 খরচ হতে পারে, আবার $2,500-3,000 খরচ হতে পারে, ডিপেন্ড আপনি কোথায় পড়াশোনাটা কমপ্লিট করছেন। সো আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে খুব একটা ওয়েবার পাবেন না ল্যাঙ্গুয়েজ কোর্সে ফার্স্ট ইয়ারে, বাট ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে ল্যাঙ্গুয়েজ কোর্সের রেজাল্টের উপরে নির্ভর করে এবং আপনি কোন কলেজটাকে আপনি বাঁচতেছেন, কোথায় আপনি ভর্তি হচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কোথায় যাচ্ছেন। ওই অনেক কলেজ আছে 100% স্কলারশিপ দিচ্ছে, বাট যে কোনো সাবজেক্টে ডিপেন্ড আপ টু আপনার রেজাল্ট কি, প্রিভিয়াস রেজাল্ট, অ্যাডমিশন টেস্টে আপনার কেমন আসছে তার উপর নির্ভর করবে যে আপনি ওয়েবারটা কতটুকু পাচ্ছেন। আমি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করলাম, করার পরে আমার তো আবার অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অবশ্যই। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস দেখছি কি, প্রাইভেটের সাথে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো না, ওগুলোতে হচ্ছে কস্ট কম। আমি এটাই তো বললাম, আপনি কোথায় যাইতে চাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্টর। আপনি কোন কলেজে ভর্তি হবেন, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ডের স্কুলে বা আপনি কলেজে ভর্তি হতে চান, ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, ফর শিওর থাকেন আপনি খুব কম টাকায় পড়াশোনা করতে পারবেন না। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, মানে হচ্ছে আমি যেসব ইউনিভার্সিটিতে যাব বা আমি পড়তে চাচ্ছি, আমার ওই সাবজেক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, ওইটা পাবলিক ইউনিভার্সিটি কিনা, এগুলো দেখে এবং তাদের কাছে স্কলারশিপের অপশন আছে কিনা, এগুলো দেখে যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে হচ্ছে আমি ওখানে একটা ফুল ফ্রি স্কলারশিপেও আমি পড়তে পারি, একদম টিউশন ফি ছাড়াই। আচ্ছা, সেক্ষেত্রে আমার আরেকটু পরামর্শ আমি দিতে পারি। যাওয়ার আগে আপনি এগুলো দেখে যাবেন যে আপনি ধরেন আপনার ফ্যামিলি ইনকামটা কেমন, আপনি কতটুকু ইনকাম করতে পারছেন। এই ইনকাম দিয়ে আপনি এখানে কন্টিনিউ করার পরে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন ওখানে যে খরচটা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজের কেমন, এখানে যাচাই বাছাই করলেই আপনার হয়ে যাচ্ছে। এটা এখন ইন্টারন্যাশনাল দুনিয়ায় অনলাইনে চেক দিলে পাবেন। অনেক হয়তো ভয় পায়, ভাইয়া এটা তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আসে। সো এই এআই দুনিয়ায় আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে কিছুই নেই, নট অনলি ChatGPT, আপনি এখন গুগলেই দিলে চলে আসতেছে। ঠিক আছে, এখন তো আরও মজার ব্যাপার হচ্ছে আপনার গুগলে যে মিটিং আছে, গুগল মিটিংয়ে ওই পাশে রাশিয়ান বলবে, আপনি বাংলা বলবেন, আপনার বাংলাদেশে রাশিয়ানে শুনবে, ওই পাশে রাশিয়ান, এই পাশে আপনি বাংলায় শুনবেন। সো আপনি যদি ইউনিভার্সিটির প্রফেসরের সাথে একটা মিটিং করেন, গুগল মিট করেন, বা আপনি রাশিয়ান কোনো ফ্রেন্ড সার্কেল করতে পারেন, বা যারা বাঙালি আছে আপনি গুগল মিট করে আরামসে জিনিসগুলো আপনি জেনে নিতে পারেন, বা আপনি কভার আপ করে নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি কোনো সহযোগিতার দরকার হয় তাহলে তো আমরা আছি। আপনি নিজে ট্রাই করেন, এরপরে যদি প্রয়োজন পড়ে যে না আমি আসলে আরো বিস্তারিত জানতে চাচ্ছি বা কি জানতে চাইছি সেটা বুঝতেছি না, বা কিভাবে করব, বা করতে গিয়ে ভয় পাচ্ছি, আমি এদেরকে পেমেন্ট করবো কিনা বা পেমেন্ট করাটা ঠিক হবে কিনা, তখন এই ডিসিশন হইতাছে। তখন হচ্ছে আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ওখান থেকে বা ক্যাপশনে, ওখান থেকে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আচ্ছা ভাইয়া, তার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামটা আছে এটা হচ্ছে একটা পাথওয়ে টু রাশিয়া, টু কন্টিনিউ টু রাশিয়া, বা ওখানে যাওয়াটাও একটা পাথওয়ে। ওইখানে যাওয়ার পর আসলে বিষয়টা হচ্ছে এরকম, সবাই একটা কথা বলে যারাই বাইরে গেছে যে ভাই আসার আগে অনেক ভয় পাইছিলাম, আসার পরে দেখি যে অনেক কিছুই ওপেন, এটা এতটা আগে আর জানলে আরও আগে আসতাম, এরকম একটা কথা বলে আর কি। মানে বিষয়টা ওরকমই যে আপনি যাওয়ার পরে আসলে আরও অনেকগুলো অপরচুনিটি খুলে যায়। আরও একটা কথা বলি আমরা আমাদের বিশেষ করে চট্টগ্রামে, যে বিদেশে দেশি কুত্তাও বলা, তো বিদেশে গিয়ে তো আমি কমিউনিটি পাচ্ছি, তো টানটা বা বন্ডিংটা হচ্ছে এরকম থাকে আর কি। উল্টাও কিন্তু আছে ভাইয়া, হ্যাঁ উল্টাও আছে, যে অবশ্যই উল্টাটা বলতেছি পরিশ্রমটা মাথায় রাখবেন। আপনি আপনার ফ্যামিলি ছেড়ে অন্য একটা এনভায়রনমেন্টে যাচ্ছেন, অন্য একটা আবহাওয়া যাচ্ছেন, পরিবেশ পরিস্থিতি খাবার সব কিছু অনেকেই আবার মানায় নিতে পারে না, অনেকেই আবার রিটার্ন চলে আসতে হয়। তো কোনোভাবেই আমি পরিবেশের সাথে মানাইতে পারছি না, আমার মন টিকছে না, বা আমি যা চিন্তা করছিলাম সেরকম না, সে চিন্তা করছে গিয়ে কাজ করবে, কিন্তু বাংলাদেশে বাবার হোটেলে খাইছে থাকছে, ওইখানে কাজ কখনোই করে না, চিন্তা করছিল কাজ করবে, যায় দেখতেছে না আমার দ্বারা কাজ হচ্ছে না। সো আলটিমেটলি বাসা থেকেও টাকা নেওয়া সম্ভব না, তখন কিন্তু আবার রিটার্ন ব্যাকও করতে হয়। সো দুইটা চিত্রই কিন্তু আপনি মাথায় নিয়ে নেবেন। সো যাওয়ার আগে এটা ফিল করতে হবে, আপনি যখন বাসায় ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পর আপনার মা বোন বা কেউ ফ্যামিলির আপনাকে রান্না করে খাবারটা খাওয়াই দিচ্ছে, ওখানে কিন্তু বিষয়টা এরকম না, হয় আপনাকে রান্না করে খাইতে হবে অথবা পয়সা দিয়ে খেতে হবে। সো যেহেতু পয়সার একটা ব্যাপার আছে, নিজেকে রান্না করে খেতে হয় খরচ কমানোর জন্য, পয়সা দিয়ে খালে আপনি জীবনে আমরা যেই টাকায় খাবার খরচের কথা বলছি সেটাই খেতে পারবেন না। সো আপনার পড়াশোনা শেষ করে আবার কাজে যেতে হবে, আপনি পার্ট টাইম কাজ করে আবার রুমে ফিরতে হবে, রাত হচ্ছে, ঘুমার আগে আপনার হয়তো আবার রান্না করা লাগতে পারে, সকালবেলা উঠে আবার আপনার ক্লাসে যেতে হচ্ছে বা বিকালে আপনার ক্লাস করতে হচ্ছে। সো বিদেশ যেরকম ভালো আমি ফিল করি বা আমি মনে করি সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে বিদেশ। এবং আপনি যখন পড়াশোনাটা শেষ করবেন, যখন লাইভে যাবেন, দেখবেন সব পাচ্ছেন কিন্তু কাউকে পাচ্ছেন না। আপনি টাকা পাবেন, পয়সা পাবেন, সুন্দর জীবন পাবেন, একটা সময় মনে হবে বিল্ডিংগুলো কি সুন্দর, ঠিক আছে, 2 দিন 4 দিন একসাথে দেখার পর মনে হবে ইটকাটের খাঁচা।
কারণ আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ নাই, দেশেই তো ভালো ছিলাম। বাট দেশের কথা যখন মনে পড়বে তখন হয়তো আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা, ঢাকার জ্যাম, চাকরি নাই, এই জিনিসগুলো আপনার মনে পড়বে। তো এই বিষয়গুলোর জন্য হয়তো এখানে দেশে ফিরতে চাইলেও ফিরতে পারবেন না। তখন আমি দেখছি যে অনেকের বুক ফাটা হাহাকার, যে কান্না। অনেকে দেখবেন ইমিগ্রেশন যখন পার হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা ফাইন থাকে যে এই যে যাচ্ছি আর ফিরে আসবো না। আপনার একটা স্ট্যাটাস দেখতেছিলাম, সেই কখন চিরং থেকে আসছিলাম, আবার যে কবে ফিরবো, আর কোনো দিন ঘরে ফেরা হবে কিনা জানি না। অ্যাকচুয়ালি এই ধরনের যাদের ফ্যামিলি বা যাদের এই ধরনের ব্যাক করতে হয়, তারা ন্যাচারালি কিন্তু একবার যদি ঘর থেকে বের হয় 99% দেখছি এদেরকে আসলে ঘরে ফেরা হয় না। সো ঘরটা হয়ে যায় তাদের জন্য একটা মেহমানদারি। অর্থাৎ আপনি আজ স্টুডেন্ট, আপনার ঘরেই আপনি আসবেন, দেখবেন আপনার মা বাবা আত্মীয় স্বজন সুন্দর করে ঘরটা গুছায় রাখছে, হয়তো 15 দিন, 1 মাস বা 2 মাসের জন্য। আবার কিন্তু আপনাকে চলে যেতে হচ্ছে আপনার গন্তব্যে। কারণ কি? কারণ আপনি লাইফটা সেট করার চেষ্টা করছেন ওইখানে। হয়তো আপনার সাময়িক ভালো লাগা থাকবে, যেটা হচ্ছে কি বলে মোহের ভালো লাগা, কিন্তু মনটা কিন্তু বা আপনার স্মৃতিগুলা সব কিন্তু পড়ে থাকবে আপনার দেশে। তাই আমি সবাইকে বলি সবসময়, বিদেশে যাওয়ার আগে আরও দুবার চিন্তা করেন আপনি যাবেন কিনা। হ্যাঁ, এই মুহূর্তে আপনার দেশে ভালো লাগছে না, ওখানে যে এই যে ভালো লাগছে না এটাকে আপনি মিস করবেন, আমি আবার কবে আমার কোলে যাব। যখন দেশে আসে বা আপনারা যখন ঢাকায় থাকেন, যারা দেশে যান, দেখবেন আপনার দেশে যাওয়াটা কেমন লাগে। ঠিক অনুরকম যখন প্লেন দেশের উদ্দেশ্যে রওনা হয়, তখন ভাবতেও পারবেন না যে তাদের মধ্যে কত উৎফুল্ল। ঠিক ততটাই কষ্ট হয় যখন আবার তাদের প্লেনে উঠতে হয়। যদিও আমি আবেগঘন কথাগুলো বলছি, বাট এটা বাস্তব। আমার এই কথাগুলো রিলেট করতে পারবে যারা এই মুহূর্তে কন্টিনিউ করতেছে বিদেশে, যারা যাচ্ছে। এটা একটা অনেকটা এরকম বলে না, দিল্লি কা লাড্ডু খায়েগা তো পস্তায়েগা, না খায়েগা ওই পস্তায়েগা। তো সবচেয়ে কষ্টে আছে না যে এরকম বিয়ে করাটা হচ্ছে সবচেয়ে মানে মধুর। বিয়ে যারা করে নাই তারা করতেছে, কেন করতে পারি নাই, যারা করছে তারা বুঝতেছে কি মজা আছে, করলাম কেন। রাইট। সো ঠিক সেম থিং, যারা বিদেশের স্বপ্নে আছে, যেতে চাচ্ছে, তাদের জন্য কখন যাব, গেলেই মনে হয় বেঁচে গেলাম, বাট যাওয়ার পর শুরু হয়ে গেলে তাদের কঠিন এবং সঠিক বাস্তবতা। এর সাকসেস রেশিও যদি বলেন, আপনার দেশে হয়তো আপনার স্যালারিটা কম বা আপনার ইনকামটা কম করতে পারতেছেন, বাট সবাইকে নিয়ে ভালো দেখতে পারতেছেন। পরিবেশ পরিস্থিতি, যে আপনি হয়তো বলবেন আমার লাইফ রিস্ক নাই। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তার লাইফটা রিস্ক নাই। আপনি আমেরিকাতেও দেখেন গোলাগুলি হচ্ছে, ওখানেও চিন্তা করেন, সব জায়গায় হচ্ছে। সো হ্যাঁ, বাংলাদেশের থেকে মান ভালো, সো আপনার পরিবেশ ভালো, পরিস্থিতি ভালো। অনেকে দেশের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া সব কিছুকে মানা নিতে পারছে না, ভালো লাগছে না, এই জন্য যাচ্ছে। ওখানে যায় হয়তো তার পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো লাগছে, কিন্তু আবার দেশের জন্য মায়া লাগছে। সো এক একজনের এক একটা ভালো লাগা। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, অবশ্যই আমার দেশ ভালো, আমার দেশ ভালো লাগে, এই জন্য কন্টিনিউ করার চেষ্টা করছি। বাট আমারও মনে মনে ইচ্ছা বা আমারও চেষ্টা চলছে, বা আমিও কাজ করেছি আমার একটা বিজনেস সেট আপ করার জন্য, ফ্যামিলি সেট আপ করার জন্য, সেকেন্ড পাসপোর্ট রাখার জন্য, বিকজ অফ সেফটি। বাট দুনিয়াতে আসলে সেফটি বলতে কিছু নেই, এবং নদীর ওই পারে সুখ সব সুখ, এরপরে কোনো সুখ আছে নাকি না আমি জানি না। যে যেখানে আছে সেখানেই ভালো আছে, ভালো নাই। এবং এই ভালো যে নাই, ওখানে যখন যায় পৌঁছানোর পর চিন্তা করে ওখানেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। সো যেখানে যে অবস্থায় আছে, সো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে হ্যাঁ, আপনি পড়াশোনার মান বলেন অবশ্যই ভালো, ওখানে আপনার গভর্নমেন্ট সিস্টেমগুলো ভালো, ট্যাক্স ভ্যাট সিস্টেম ভালো, উন্নত রাস্তাঘাট, উন্নত গাড়ি, খাবার দাবারের মান ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো। সো এই কারণে আসলে মানুষ যাচ্ছে, যে থাকছে, কন্টিনিউ করছে। সো একসময় হয়তো আমাদের দেশেও তাদের থেকে অনেক সময় উন্নতি হবে, সেই আশায় বসে আছি। হয়তো আমি বা আমার ছেলে বা তার জেনারেশন কোনো একদিন পাবে, আশা করি হয়ে যাবে। তবে এখনই যদি আপনি এই জিনিসগুলো পেতে চান, আপনি ওখানে যেতে পারেন। আমার কথা বলায় মনে হচ্ছিল যে আপনি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলেন কথাগুলো শুনে, আর এটা কিন্তু আসলে ইটস এ রিয়েলিটি। এটা হচ্ছে কঠিন এবং সঠিক বাস্তবতা। যারা স্টুডেন্টরা বিদেশে আছেন, আপনারা কমিউনিকেশন করলে এটাই পাবেন। কেউ বলে কেউ বলে না, বাট এটাই সত্যি। কিন্তু ভাই এখানে আমার বেশ কিছু মানে আপনি যেগুলো বলছেন এগুলো আবেগ থেকে বের হয়ে আসি। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি লাইফ কম্পেয়ার করি, আপনি মানে বিদেশে উচ্চশিক্ষা অথবা সেটেল হওয়া এগুলো নিয়ে কাজ করছেন, পাশাপাশি এমন না যে আপনি শুধু করছেন, আপনি নিজেও কিন্তু অলরেডি করে ফেলছেন। আপনি যে কোনো সময় মুভ করতে পারেন মতো, অথবা সেকেন্ড পাসপোর্টের জন্য করে ফেলছেন, অলরেডি ইউরোপে যাবেন। আপনারা যদি জেনে না থাকেন, ভাইয়া হচ্ছে অলরেডি ইউরোপে হচ্ছে বিজনেস ফর্মেশন করে ফেলছে, দ্যাট ইজ লিথুনিয়াতে বিজনেস ফর্মেশন করে ফেলছে, সেটা কিন্তু সেনজেন। আমি একটু এটাও বলে দিই, আপনারা যদি কেউ বিজনেস ফর্মেশন করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য সেই অপশনটাও আমাদের কাছে আছে। ভাইয়া নিজেই করছেন, তো আপনারাও পারবেন। আচ্ছা, এখানে আমি একটু বাস্তবতায় আসি। দেশের প্রতি ভালোবাসা সব কিছু ঠিক আছে, আমি যদি 2 বেলা না খেয়ে থাকি, আপনি কিন্তু আমার খবর নেবেন না। আমি যদি 1 বেলা না খেয়ে থাকি, আমি যে ঢাকায় থাকি, ফ্যামিলি আমার সেই চট্টগ্রাম, আমি যদি এখানে 1 বেলা না খেয়ে থাকি, আমাকে কিন্তু খবর নেওয়ার কেউ নেই। আমার সাথে 2-3 জন আছে যারা হচ্ছে আমার টিমমেট, তারা বলে যে বস খাইছেন, বস এটা করছেন, ওইটা করছেন। এরা আমার টিম ফ্যামিলি হয়ে গেছে এখন। তো আমি এই যে বাস্তবতা, আমি ফিরে আসতেছি এখন এই অবস্থা। আমি যেটা দেখতেছি, আমি যদি দেশে আছি,
আমি ধরেন না আমি একদম ইন্ডিয়াতেও যদি বলি যে আমি ইন্ডিয়াকে যদিও আমি পার্সোনালি ইন্ডিয়ার ভালো লাগে না, পলিটিক্সটাকে হেট করি, ইন্ডিয়ার বলিউড মুভিটাকে আমি অনেক পছন্দ করি। আমি অনেক যেহেতু ফিল্ম ব্যাকগ্রাউন্ডের, আমি ওদেরকে অনেক পছন্দ করি মুভির ইন্ডাস্ট্রির জন্য। তো আমি যদি ইন্ডিয়াতেও যাই, বাংলাদেশের চাইতে বেটার অপরচুনিটি। সরি টু সে, বাট আই এম নট সরি টু সে এইটা বলার জন্য যে আমি একদমই সরি না, বাংলাদেশের চাইতে ওইখানে অপরচুনিটি বেশি। আমি যদি নেপাল যাই, আমার একটা ফ্রেন্ড আছে, আমার স্কুল লেভেলের ফ্রেন্ড বাইতুল শরফের, ও হচ্ছে নেপাল থাকে, হচ্ছে ইন্টারমিডিয়েটের পর থেকে খুব সম্ভবত। ও ওইখানে যা করতেছে, হি ইজ ডুইং ফার বেটার দেন বাংলাদেশ। নেপালের মতো কান্ট্রি বলতেছি, কিন্তু নেপাল কিন্তু আমাদের সমসাময়িক বা আমাদের মতোই। বলেন, আমি বলছি আমি আসবো। তারপরে হচ্ছে আপনি এবার যাই হচ্ছে একটু পরে মালয়েশিয়াতে। আমি যখন বাইরের জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম তখন মালয়েশিয়া নিয়েও কিন্তু করছি। ওই যে তখন আমার সুযোগ ছিল না বা আমি জানতাম না এত ইনফরমেশন। তো মালয়েশিয়াতে যখন দেখছি, দেখেন বাংলাদেশে আমার গ্র্যাজুয়েশন করতে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে এই সব কিছু নিয়ে 6-7 লাখ টাকা বা 5-6 লাখ টাকা চলে গেছে। তো এই যে এই টাকাটাই যদি আমি মালয়েশিয়াতে দিতাম, আমার যে সার্টিফিকেটটা থাকতো সেটাতে আমি যে কোনো কান্ট্রিতে যে কোনো সময় মুভ করতে পারতাম, আমার একটা পাথওয়ে হইতো যে কোনো কান্ট্রিতে। এই যে বাস্তবতাগুলা আমি বুঝলাম যে আমার দেশে আসতে খারাপ লাগে, মায়ের জন্য খারাপ লাগে, বাবার জন্য খারাপ লাগে, ভাই বোনের জন্য খারাপ লাগে, আমার ওই যে কাদামাটির যে পথটা আছে এইটাতে হাঁটতে আমি মিস করি এগুলা। কিন্তু ভাই আমার তো পকেটে টাকা নাই, আমি তো খাইতে পারতেছি না, তখন কি করবো আমি? আচ্ছা বলছি, আসবো। হ্যাঁ প্লিজ। আপনার বাস্তবতাটা দুই রকম বলতে, দেখেন আপনি যেই সিনারিওটা বললেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার বাচ্চার সিনারিও কিন্তু এরকম না। কিন্তু আমার অডিয়েন্স যারা আছে, অডিয়েন্সের মোস্ট অফ অডিয়েন্স কিন্তু এরকম কয়েকটা ভাগে বিভক্ত। আমাদের অডিয়েন্সও কয়েকটা ভাগে বিভক্ত। আপনার মতো যারা আছে তাদের দুইটা সমস্যা, একটা হচ্ছে না থাকতে পারছেন, না যাইতে পারছেন। এই জন্য আক্ষেপ বেশি। যারা যাইতে পারছে তাদের ওখানে কেন গেল সেই জন্য আক্ষেপটা বেশি। আর একটা পক্ষে হচ্ছে আমি কোনোভাবেই যাব না, এখানেই থাকবো না, আমি এখানেই কন্টিনিউ করব। তো এটা কি অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং পারিবারিক অবস্থা, এই তিনটা অবস্থার উপরে নির্ভর করে। আপনি যেটা আবেগ বা ক্ষোভে বলছেন যে আমার এখানে খাওয়ার টাকা নেই, আপনি বিশ্বাস করেন আপনি যখন ওখানে যাবেন এরকম টিম মেম্বারও কাউকে পাবেন না যে জিজ্ঞেস করবে আবি তুমি খাইছো কিনা। সেকেন্ডলি ওখানে সব কিছু আপনার করে নিতে হবে, সেটা যে এটা এখানের থেকে খুব সহজ হবে এটা কিন্তু না। কারণ কি? কারণ হচ্ছে এখানের যদি ফিনান্সিয়াল অবস্থা আপনার এরকম থাকে, ওখানে গিয়েও তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে না, ওখানেও কিন্তু আপনাকে হ্যান্ড টু মাউথ করতে হবে। বিকজ এখানে তো আমার পরিশ্রম করার ইচ্ছা আছে কিন্তু আমি জায়গা পাচ্ছি না। হ্যাঁ, ওখানে আমি সেই শ্রম অনুযায়ী আমি রিটার্ন পাচ্ছি না। রাইট, এটা তো এখানে যাচ্ছে। তো এই কারণে আমাদের দেশের যে 1 কোটি লোক দেশের বাইরে আছে এবং প্রতি বছর যে 10 লাখ লোক যাচ্ছে, কারণ কি? কারণ তো এইগুলাই, এবং এই কারণের গুলাই তো ওই আবেগ তৈরি হয়েছে। স্টুডেন্ট ভিসায় যাওয়ার রিজন কিন্তু আপনি দেখেন 2 থেকে 3% বা 5% ধরলাম পড়াশোনার জন্য যাচ্ছে। যারা পড়াশোনার জন্য যাচ্ছে এক্সাক্ট, এই যে একটু আগে যে সাবজেক্টগুলো নিয়ে বলছিলাম, রোবোটিক্স, মহাকাশ যান বা এইগুলো নিয়ে 99% আসে না। হ্যাঁ, এরা যাচ্ছে পড়াশোনার জন্য। আই রেসপেক্ট দ্যাট। 95% থেকে আরও বেশি, 97 বা 8% ছেলে মেয়েই যাচ্ছে ভাই আই নিড এ বেটার লাইফ দেন মাই কান্ট্রি। রাইট। আমি যদি আমার পকেটে যদি টাকা না থাকে, আমি যদি একটা বেটার লাইফ লিড না করি, আমি দেশের জন্য কাজ করবো কীভাবে? ট্রু। আমি যদি ফ্যামিলি থেকে ফোন আসে যে বাবা খাওয়ার টাকা নেই, বাবা মেডিসিনের টাকা নেই, আমি দেশের জন্য করবো কখন? আমার তো নিজে সার্ভাইভ করতে হবে। বাট আমি যখন একটা বেটার লাইফ পাচ্ছি, সেম মনে করেন আমার সেই ইন্টারমিডিয়েট থেকে এখন পর্যন্ত জানি আমি যেই শ্রমটা করে গেছি, আমি এইটাকে এভাবে বলি আর কি যে কুত্তার মতো খাটছি, এই কুত্তার মতো খাটাটা যদি আমি দেশের বাইরে করতাম, আমি না হলেও 2-3 কোটি টাকার মালিক থাকতাম। আমি ওইটাই বলতেছি। চিন্তা করছেন, এখনো সুযোগ আছে, চিন্তার কোনো কারণ নাই, আপনি চাইলে এখনও পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রিজিকে যেটা আছে সেটা হবেই। হ্যাঁ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার নসিবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আর আটকে যেটা হবেই। সো ট্রাই করে যান, অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আশা, দোয়া সব কিছুই রইলো, সহযোগিতা। অবশ্যই আপনি ভালো কিছু করবেন এই আশা রইলো, যেহেতু আপনার স্কিল আছে। সো আপনি অবশ্যই পিছিয়ে যাবেন না, অবশ্যই একদিন না একদিন আপনি উঠবেন। বাট কবে উঠবেন ডিপেন্ড করবে আপনার রিজিক, তাকদীরের উপরে। অবশ্যই কাজ করতে হবে, তবে চেষ্টা চালাইতে হবে। এবং আপনি যেটা বলছেন তখন যদি করতেন, করলে হয়ে যেত, নাও হইতে পারতো, করেন নাই তাই হয় নাই। এখনও যেগুলো করলে হয়ে যায়, করে ফেলেন, হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আবিদ ভাইয়ের মতো যারা আছেন বা তার থেকে ভালো অবস্থায় যারা আছেন, সবাইকে আমি বলবো, যদি আপনি স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চান, স্টুডেন্টের পাশাপাশি কাজ করতে চান, বা জব ভিসা নিয়ে যেতে চান, বা আপনার বিজনেস ক্যারিয়ারটা ওখানে আপনি শুরু করতে চান,
নিজে নিজে ট্রাই করেন। আমাদের ভিডিওগুলো যদি দেখেন, চ্যানেলের সব ভিডিওগুলো দেখলে মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কাজ করতে পারবেন। অথবা যদি আমাদের সহযোগিতা প্রয়োজন মনে করেন, চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা তো জানাই আছে, হাউস 11, রোড 7, সেক্টর 10, লিফটের 4-এ। অথবা আমাদের যেই চ্যানেলে নাম্বারগুলো দেওয়া আছে, স্ক্রিপ্টগুলো করা আছে, সেখানে আপনি যদি ডিটেলস পড়েন সব কিছু পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের টিম বসে আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে এই পর্যন্তই, যদি আবিদ ভাইয়ের আর কোনো কোশ্চেন না থাকে। না, আমার আর কোনো কোশ্চেন নেই। আমি বেশ কিছু আমার মনে হয় যে আমার সাথে অনেকেই হচ্ছে কানেক্ট করতে পারতেছে। ভাই ভাগেন, দেশ থেকে ভাগেন, এখানে কোনো আমি এইভাবে বললে আমার ভালো লাগে না। আমি এইভাবেই বলি, রিজন আছে। আমরা সম্প্রতি যেই একটা টাইম পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি এবং যে শিক্ষাটা হয়েছে আমার এই যে জুলাইতে, এই শিক্ষার পরে আমি বলবো যে ভাই ভাগেন, নিজে বাঁচেন, এরপর দেশের জন্য কিছু কইরেন। এনাফ করছি, সব হাসপাতালে মরতেছে, আপনি মরেন না, ভাগেন, পরে কইরেন দেশের জন্য যখন নিজের পকেটে টাকা থাকবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আমরা পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কান্ট্রির অপরচুনিটি এবং লিভিং কস্ট হইতে শুরু করে আপনি যাওয়ার জন্য কী কী লাগবে সব কিছু নিয়ে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।